ছোটবেলা থেকে তোমাদের অনেকেরই হয়তো ইচ্ছা আছে বড় হয়ে কার্ডিওলজিস্ট হবে। এই কার্ডিওলজিস্ট হওয়ার জন্য তোমাদের প্রথমে নিট ক্র্যাক করতে হবে, তারপরে তোমরা এমবিবিএস করবে, তারপরে তোমাদের নিট পিজি ক্র্যাক করতে হবে, তারপরে তোমরা এমডি করবে এবং তারপরে তোমাদের নিট এসএস এক্সাম ক্র্যাক করতে হবে, তারপরে তোমরা কিন্তু ডিএম করার সুযোগ পাবে কার্ডিওলজিতে। এখন এই কার্ডিওলজিতে ডিএম করার আগে তোমাদের কিন্তু এমডি ডিগ্রি অবশ্যই করতে হবে এবং এই এমডি ডিগ্রি কিন্তু মেডিসিনে করতে হয় বা জেনারেল মেডিসিনে করতে হয়। এখন প্রশ্ন হচ্ছে এমবিবিএস করার পরে তুমি যদি জেনারেল মেডিসিনে এমডি করার সুযোগ না পাও তাহলে কি তুমি কার্ডিওলজিস্ট হতে পারবে না? তাহলেই কিন্তু হতে পারবে, কারণ জেনারেল মেডিসিনে র্যাঙ্ক করতে গেলে নিট পিজিতে তোমাকে কিন্তু অল ইন্ডিয়াতে 5000-এর মধ্যে র্যাঙ্ক করতে হবে। কিন্তু জেনারেল মেডিসিনে তুমি যদি এমডি করতে না পারো, তুমি চেস্ট মেডিসিন এমডি করে নাও, 14000-এর মধ্যে র্যাঙ্ক হলেই হয়ে যাবে, তাহলেই কিন্তু তুমি কার্ডিওলজিতে ডিএম করতে পারবে। অথবা তুমি পেডিয়াট্রিক্সে এমডি করে নাও, 10 থেকে 12,000-এর মধ্যে র্যাঙ্ক হলেই হয়ে যাবে, তাহলেই কিন্তু তুমি কার্ডিওলজিতে ডিএম করতে পারবে। এই তথ্যগুলো কিন্তু তোমাদের জানা ছিল না। এরকম অনেক কিছু অজানা তথ্য আজকে তোমাদের সাথে শেয়ার করবো, তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এখন অব্দি এই জিনিসটা বোঝা গেছে যে এমবিবিএস পড়ার পরে কিন্তু জব পাওয়ার সম্ভাবনা অনেকটাই কম। হিমাচল প্রদেশের সিএম কিন্তু অ্যানাউন্সমেন্ট করেই দিয়েছে এই মুহূর্তে তাদের স্টেটে 2000 জন এমবিবিএস ডক্টর কিন্তু আনএমপ্লয়মেন্ট রয়েছে এবং সেই সঙ্গে 7000 থেকে 8000 বিডিএস ডক্টর তারা কিন্তু আনএমপ্লয়মেন্ট রয়েছে। এটা কিন্তু ওখানে সিএম কিন্তু অ্যানাউন্সমেন্ট করে দিয়েছেন অফিসিয়ালি। আমাদের স্টেটও কম বেশি কিন্তু সেরকমই রয়েছে। আমি আর সেই বেসে আজকে আলোচনা করছি না। তাহলে একটা জিনিস বোঝা গেছে যে এমবিবিএস করার পরে তোমাদের কিন্তু এমডি করতে হবে, এই জিনিসটা ভেবে নাও। তাহলে কোন কোন সাবজেক্টে এমডি করা যায় সেই প্রসঙ্গে আসি। শুরু করবো তাহলে ফার্স্ট ইয়ারে যে সাবজেক্টগুলো রয়েছে। কারণ দেখো, তোমরা যখন মেডিকেল কলেজে অ্যাডমিশন নিচ্ছ, যে স্যারদের কাছে পড়ছো, প্রফেসরদের কাছে পড়ছো, ডেফিনেটলি তাদের এমডি ডিগ্রি রয়েছে, তার মানে সেই সাবজেক্টে এমডি করানো হয় বা করা যায়। তাহলে সবার প্রথমে যদি চলে আসে ফার্স্ট ইয়ারে 3টে সাবজেক্ট রয়েছে, অ্যানাটমি, ফিজিওলজি অ্যান্ড বায়োকেমিস্ট্রি। তাহলে এই 3টে সাবজেক্টে এমডি করার স্কোপ রয়েছে আফটার ইওর এমবিবিএস। তারপরে সেকেন্ড ইয়ারে আগে 4টে সাবজেক্ট ছিল, এখন কিন্তু 3টে সাবজেক্ট হয়েছে, প্যাথোলজি, ফার্মাকোলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি। এই 3টে সাবজেক্টে এমডি করা যায়। দেন তারপরে যদি চলে আসি পার্ট 1 এখন 2টো সাবজেক্ট রয়েছে, এফএমটি অর্থাৎ ফরেনসিক মেডিসিন অ্যান্ড টক্সিকোলজি অ্যান্ড পিএসএম, যেটা কিন্তু তোমরা সবাই কমিউনিটি মেডিসিন নামে তোমাদের কাছে যেটা পরিচিত, অর্থাৎ এটা হলো প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন। পার্ট 1-এ অবধি হয়ে গেলে এই 2টো সাবজেক্ট এবং ফাইনাল ইয়ারে এখন কিন্তু অনেকগুলো সাবজেক্ট পড়তে হয়। আগে ইএনটি আই কিন্তু পার্ট 1-এর মধ্যে ছিল। তাহলে ফাইনাল ইয়ারে বা পার্ট 2-তে কি কি রয়েছে? ইএনটি রয়েছে, আই রয়েছে এবং তার সাথে তোমাদের পড়তে হয় জেনারেল মেডিসিন, পেডিয়াট্রিক্স, অবস্টেট্রিক্স অ্যান্ড গাইনোকোলজি এবং তার সাথে জেনারেল সার্জারি। অর্থাৎ এই সাবজেক্টগুলোতে এমডি বা এমএস ডিগ্রি করানো হয় বা করা যায়। আর কোন কোন সাবজেক্টে এমডি বা এমএস করা যায় সেটা তাহলে জেনে নিই। অ্যানাস্থেসিয়াতে কিন্তু এমএস ডিগ্রি করা যায়, অর্থোপেডিক্সে এমএস করা যায়। তারপরে চলে আসি আর কোন কোন সাবজেক্টে করা যায়। ডার্মাটোলজিতে কিন্তু এমডি করা যায়, সাইকিয়াট্রিতে এমডি করা যায়, রেসপিরেটরি মেডিসিনে এমডি করতে পারো তোমরা, রেডিও ডায়াগনোসিস, এখন এটা হচ্ছে হট একটা সাবজেক্ট, রেডিও ডায়াগনোসিস, রেডিওথেরাপি বা অনকোলজি বা ক্যান্সার ডিপার্টমেন্ট এবং তার সাথে পিএমআর, এটা হয়তো অনেকে জানো আবার অনেকে জানো না, ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন, এই সাবজেক্টও এমডি করা যায়। তার সাথে আরো কিছু কিছু ডিপার্টমেন্ট রয়েছে, লাইক এমার্জেন্সি মেডিসিন এমডি করতে পারো তুমি, জেরিয়াট্রিক মেডিসিন, এটা কিন্তু এখন মেডিকেল কলেজেই একমাত্র জেরিয়াট্রিক মেডিসিন বিভাগটা রয়েছে, এখানে তুমি এমডি করতে পারো। ট্রপিক্যাল মেডিসিন, এখানে এমডি করা যায়। ট্রান্সফিউশন মেডিসিন, খুব কম সিট, এই সাবজেক্টও করা যায়। স্পোর্টস মেডিসিন, এটা আমাদের স্টেটে নেই কিন্তু আদার কয়েকটা কলেজে স্পোর্টস মেডিসিন কিন্তু এখন চালু হয়েছে এবং তার সাথে ল্যাবরেটরি মেডিসিনও কোনো আমাদের স্টেটে নয়, কোনো স্টেটে ল্যাব মেডিসিনে করা যায়। তাহলে তোমরা জানতে পারলে যে কোন কোন সাবজেক্টে এমডি বা এমএস ডিগ্রি করা যায়। এখন তাহলে আমরা আলোচনা করব কোন কোন সাবজেক্ট থেকে কোন কোন সাবজেক্টে ডিএম বা সুপার স্পেশালিটি ডিগ্রিটা করা যেতে পারে। অ্যানাটমি থেকে কিন্তু আর কোনো সাবজেক্টে ডিএম করা যায় না। ফিজিওলজি থেকে এখন অপশন রয়েছে ক্লিনিক্যাল ফিজিওলজিতে ডিএম করা যায় এবং তার সাথে হাই অল্টিটিউড মেডিসিন কয়েকটা এমসের ইনস্টিটিউটে একমাত্র এটা করা যায়। তাহলে ফিজিওলজি থেকে 2টো অপশন হবে। বায়োকেমিস্ট্রিতে কেউ যদি এমডি করে তার হাতে কি কি অপশন রয়েছে? তার হাতে সবথেকে একটা ভালো অপশন রয়েছে হেমাটোলজি, অর্থাৎ সে কিন্তু অ্যাজ এ হেমাটোলজিস্ট প্র্যাকটিস করতে পারে এবং হেমাটোলজিস্টের ডেফিনেটলি খুব ভালো প্র্যাকটিস হয় এবং তার সাথে মেটাবলিক মেডিসিন, এই 2টো সাবজেক্টে সে কিন্তু ডিএম করতে পারে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলে রাখি, ফেলোশিপের সাথে কিন্তু ডিএম গুলিয়ে ফেলবে না। এমডি করার পরে অনেক ছোট ছোট টপিক বা অনেক ছোট ছোট সাবজেক্টে কিন্তু ফেলোশিপ করা যায় 1 বছর বা 2 বছরে এবং সেই ফেলোশিপ করার পরে অনেকে কিন্তু সুপার স্পেশালিস্ট হিসেবে প্র্যাকটিস করে। ফেলোশিপ এবং ডিএম কিন্তু সেম নয়, তো এই জিনিসটা কখনোই ভুলে যাবে না।
নাও কাম টু দ্য প্যাথোলজি। প্যাথোলজি থেকে 3টে সাবজেক্টে ডিএম করা যায়, নিউরোপ্যাথোলজি, হেমাটোপ্যাথোলজি অ্যান্ড হিস্টোপ্যাথোলজি। ফার্মা থেকে ক্লিনিক্যাল ফার্মাকোলজি এবং তার সাথে মেডিকেল অ্যান্ড ফরেনসিক টক্সিকোলজি। এফএমটি থেকেও কিন্তু মেডিকেল অ্যান্ড ফরেনসিক টক্সিকোলজিতে ডিএম করা যায়, বুঝতে পেরেছো? এবং এফএমটি থেকে আবার ফরেনসিক প্যাথোলজি অথবা ফরেনসিক রেডিওলজি এন্ড ভার্চুয়াল অটোপসি, এই দুটোতেও কিন্তু ডিএম করা যায়। অর্থাৎ এই সাবজেক্টে কি যদি ডিএম করতে চাই তাহলে সে এফএমটি থেকেও করতে পারে বা ফার্মা থেকেও করতে পারে। অর্থাৎ এরকম কিছু ওভারল্যাপিং ডিএম কোর্স কিন্তু রয়েছে। মাইক্রোবায়োলজি থেকে এমডি করার পরে ডিএম অপশন রয়েছে ভাইরোলজিতে। নাও কাম টু দ্য পিএসএম অর প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন। এখানে এমডি করার পরে অনেক ফেলোশিপ হয়, আমি সেগুলো বলছি না। ডিএম করা যাবে হচ্ছে গ্লোবাল হেলথ অ্যান্ড ক্লিনিক্যাল এপিডেমিওলজিতে। নাও কাম টু দ্য ইএনটি। ইএনটিতে এমএস করার পরে কিন্তু তোমার সাথে অপশন রয়েছে হেড নেক সার্জিক্যাল অনকোলজিতে ডিএম করার। অর্থাৎ হেড নেক সার্জারি তো ইএনটির আন্ডারে চলে এলো, তারপরে তার যদি কোনো ক্যান্সার হয়েছে, সেই ক্যান্সারে যদি কোনো অপারেশন করতে হয় তাহলে কিন্তু এই ডিএম ডক্টর, বা এখানে এটা অ্যাকচুয়ালি ডিএম হবে না, এমসিএইচ হবে, কারণ এমডি থেকে ডিএম হয় এবং যারা সার্জারিক্যাল লাইনে থাকে এমএস ডিগ্রি থেকে তাদের কিন্তু এমসিএইচ হয়। ব্যাপারটা বুঝতে পেরেছো? তেমনি একই জিনিস আইতে কেউ যদি এমএস করে, এমএস করার পরে তার কিন্তু এমসিএইচ করতে হবে করোনারি ক্যাটারাক্ট রিফ্র্যাক্টিভ সার্জারিতে। আইতে কিন্তু এমএস করার পর অনেক ফেলোশিপ ডিগ্রি হয়, আমি সেগুলো কিন্তু এখানে বলছি না। ওকে, নাও কাম টু দ্য জেনারেল মেডিসিন। সবাই কেন জেনারেল মেডিসিন এমডি করতে চায়, বা খুব ভালো র্যাঙ্ক থাকলেই কেন জেনারেল মেডিসিনে এমডি করা যায়? কারণ জেনারেল মেডিসিনে এমডি করার পরে তোমার হাতে এতগুলো স্কোপ রয়েছে, তুমি এতগুলো সাবজেক্টে ডিএম করতে পারবে। কি কি সেই সাবজেক্ট রয়েছে? তুমি কার্ডিওলজিতে ডিএম করতে পারো, তার মানে তুমি কার্ডিওলজিস্ট হয়ে গেলে। তুমি এন্ডোক্রিনোলজিতে ডিএম করতে পারো, এবং তারপরে এখন যেটা ডিমান্ড বাড়ছে গ্যাস্ট্রোএন্টারোলজিতেও ডিএম করা যায়, নেফ্রোলজিতে ডিএম করা যাবে অ্যাজ এ নেফ্রোলজিস্ট, কিডনি বিশেষজ্ঞ হিসেবে। নিউরোলজি, ব্রেনের ডক্টর হিসেবে ডিএম করা যেতে পারে, বা নিউরোলজিতে ডিএম করলে তুমি সেই হিসেবে প্র্যাকটিস করতে পারবে। হেপাটোলজি, পালমোনারি মেডিসিন। এখন প্রশ্ন হচ্ছে রেসপিরেটরি মেডিসিন, পালমোনারি মেডিসিন ব্যাপারটা কি হলো? একটু আগে তো আমি বললাম রেসপিরেটরি মেডিসিন এমডি করা যায়, এখানে আমি বলছি পালমোনারি মেডিসিন বা রেসপিরেটরি মেডিসিন আবার ডিএম করা যায়। তার মানে ব্যাপারটা হলো রেসপিরেটরি মেডিসিনের এমডি কোর্সও রয়েছে, রেসপিরেটরি মেডিসিনের ডিএম কোর্সও রয়েছে। আইদার তুমি এমবিবিএস করে ডিরেক্ট রেসপিরেটরি মেডিসিন করে নিচ্ছ, মানে তোমার ডিএম ডিগ্রিও হয়েছে, তুমি লিখতে পারবে না ডিএম, তুমি লিখতে পারবে রেসপিরেটরি মেডিসিন ব্র্যাকেটে এমডি ডিগ্রি। কিন্তু তুমি যদি জেনারেল মেডিসিন এমডি করার পরে তোমার যদি আবার রেসপিরেটরি মেডিসিন বা পালমোনারি মেডিসিনে তুমি যেতে চাও, এমডি তো দুবার করা যায় না, তোমার হাতে অপশন হলো ডিএম করা, তুমি কিন্তু পালমোনারি মেডিসিনে ডিএম করতে পারো। এরপর আসে হেমাটোলজি। জেনারেল মেডিসিন থেকে হেমাটোলজিতে ডিএম করা যাবে। আবার কি বলেছিলাম, বায়োকেমিস্ট্রি থেকেও কিন্তু হেমাটোলজিতে ডিএম করা যায়, বুঝতে পেরেছো? নাও কাম টু দ্য রিউমাটোলজি। এখনকার কিন্তু অনেকেও রিউমাটোলজিতে ডিএম করছে এবং এটা খুব ভালো একটা সাবজেক্ট। এবং লাস্টে রয়েছে ইনফেকশিয়াস ডিজিজ। অর্থাৎ জেনারেল মেডিসিন এমডি করার পরে কিন্তু তোমার হাতে এতগুলো স্কোপ রয়েছে, তুমি এতগুলো সাবজেক্টে ডিএম করতে পারো। নাও কাম টু দ্য পেডিয়াট্রিক্স। পেডিয়াট্রিক্সে এমডি করার পরে সবথেকে ভালো একটা সাবজেক্ট হলো সেটা হচ্ছে নিওন্যাটোলজি। তুমি ডিএম করে নাও, তোমার খুব ভালো একটা প্র্যাকটিস হবে, বা তুমি বড় নার্সিং হোমের সাথে অ্যাটাচ থাকতে পারবে। আর কি রয়েছে? পেডিয়াট্রিক গ্যাস্ট্রোএন্টারোলজি রয়েছে, পেডিয়াট্রিক নিউরোলজি রয়েছে, পেডিয়াট্রিক এমার্জেন্সি মেডিসিন, পেডিয়াট্রিক এন্ডোক্রিনোলজি, পেডিয়াট্রিক কার্ডিওলজি। এগুলোতে কিন্তু ডিএম করা যায়। ওকে, যেগুলো পেডিয়াট্রিক স্পেসিফিক। এগুলো ছাড়াও আবার একটা ইন্টারেস্টিং ব্যাপার, তুমি পেডিয়াট্রিক্স এমডি করেও কি বলেছিলাম কার্ডিওলজিস্ট হতে পারবে, পেডিয়াট্রিক্স এমডি করেও তুমি এন্ডোক্রিনোলজিস্ট হতে পারবে, পেডিয়াট্রিক্স এমডি করেও কিন্তু তুমি নেফ্রোলজিস্ট হতে পারবে, নিউরোলজিস্ট হতে পারবে, হেপাটোলজিস্ট হতে পারবে, বা পালমোনারি মেডিসিনে ডিএম করতে পারবে, রিউমাটোলজিতেও ডিএম করতে পারবে। বোঝা গেছে? তাহলে পেডিয়াট্রিক মেডিসিনে তুমি যদি এমডি করে নাও তাহলে কিন্তু তোমার হাতে এই স্কোপগুলো রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে আমি বারবার এগুলো কেন বললাম? কেউ যদি কার্ডিওলজিস্ট হতে চায় সে তো জেনারেল মেডিসিন এমডি করলেই হবে, কিন্তু এই যে বলেছিলাম র্যাঙ্কের ব্যাপারটা আসছে, কেন র্যাঙ্ক একটা ফ্যাক্টর করছে। এরপরে চলে আসে অবস্টেট্রিক্স অ্যান্ড গাইনোকোলজি। ওবিজিতে এমএস করার পরে অপশন রয়েছে রিপ্রোডাক্টিভ মেডিসিন অ্যান্ড সার্জারিতে, বা যেটাকে বলা হয় আইভিএফ। তাহলে তোমরা দেখে থাকবে যেসব ডক্টর আইভিএফ করেন তারা কিন্তু রিপ্রোডাক্টিভ মেডিসিনে কিন্তু তাদের এমসিএস ডিগ্রি করা থাকে, এবং এটা খুব একটা হট টপিক। ওকে, আরেকটা করা যেতে পারে গাইনোকোলজিক্যাল যে অনকোলজি, অর্থাৎ গাইনি রিলেটেড যদি কোনো ক্যান্সার হয় সেই ক্যান্সারের অপারেশন কিন্তু যাদের এমসিএইচ করা রয়েছে বা সুপার স্পেশালিটি ডিগ্রি রয়েছে তারাই করতে পারবে, বা তারাই সাধারণত করে থাকে। অ্যাজ লাইক ইএনটিতে যেমন বলেছিলাম যে হেড নেক সার্জারির যদি কোনো ক্যান্সারের যদি সার্জারি করতে হয় তাহলে এমসিএইচ ডিগ্রিরা করে থাকে। নাও কাম টু দ্য জেনারেল সার্জারি।
জেনারেল সার্জারিতে এমএস করার পরে তাহলে কোন কোন সাবজেক্টে সুপার স্পেশালিটি করা যেতে পারে, বা এমসিএইচ ডিগ্রি, ইউরোলজি ডেফিনেটলি খুব ভালো একটা সাবজেক্ট ইউরোলজি, এমসিএইচ সব টপাররা কিন্তু এখন ইউরোলজির দিকে প্রেফার করে। প্লাস্টিক সার্জারি, নিউরো সার্জারি, কার্ডিওথোরাসিক ভাস্কুলার সার্জারি, এটার ডিমান্ড একটা সময় অনেকটা হাই ছিল, এখন কিন্তু অনেকটাই ডিমান্ড কমে যাচ্ছে। ব্রেস্ট অ্যান্ড এন্ডোক্রিন সার্জারি, মিনিমাল অ্যাক্সেস সার্জারি, হেপাটো প্যানক্রিয়াটিক biliary সার্জারি, হ্যান্ড সার্জারি, ট্রমা সার্জারি, হেড নেক সার্জারি, গ্যাস্ট্রোএন্ট্রোলজি সার্জারি, অঙ্কোলজিক্যাল সার্জারি, ওকে ডিমান্ডিং এখন রেনাল ট্রান্সপ্ল্যান্ট সার্জারি এবং তার সাথে পেডিয়াট্রিক সার্জারি। বোঝা গেছে? তাহলে জেনারেল সার্জারিতে এমএস করার পরে সে কিন্তু এই সাবজেক্টগুলোতে সুপার স্পেশালিটি তাকে করতে পারবে। এখন কিন্তু জেনারেল সার্জারিতে এমএস করার পরে এমসিএইচ কিন্তু খুবই প্রয়োজনীয় হয়ে পড়েছে। কেন প্রয়োজনীয় হয়ে পড়েছে সেগুলো আমি পরে সব আলোচনা করব। ওকে, এখন শুধু জেনে না কোন কোন সাবজেক্টে এমডি, ডিএম বা এমসিএইচ এইসব কোর্সগুলো করা যায়। নাও কাম টু দ্য অ্যানাস্থেসিয়া। অ্যানাস্থেসিয়ার কিন্তু ভ্যালু আগে ছিল না, এখন বাড়ছে। কারণটা আমি বলবো। অ্যানাস্থেসিয়াতে কেউ যদি এমডি করার পরে তার হাতে কি কি অপশন রয়েছে? সে ক্রিটিক্যাল কেয়ারে ডিএম করতে পারে। ক্রিটিক্যাল কেয়ারে ডিএম করা ছাড়া আর কি কি রয়েছে? কার্ডিয়াক অ্যানাস্থেসিয়া, নিউরো অ্যানাস্থেসিয়া, সিটিভিএস, পেইন মেডিসিন, পেডিয়াট্রিক অ্যানাস্থেসিয়া, অঙ্কো অ্যানাস্থেসিয়া, এই সব সাবজেক্টগুলোতে কিন্তু সে সুপার স্পেশালিটি ডিগ্রি করতে পারবে। এবং এর মধ্যে সবথেকে হট টপিক হলো ক্রিটিক্যাল কেয়ার। এই ক্রিটিক্যাল কেয়ার আর কে কে করতে পারে? যার অ্যানাস্থেসিয়াতে ডিগ্রি রয়েছে এমডি সে তো করতে পারবে, তার সাথে জেনারেল মেডিসিনে কারো যদি এমডি করা থাকে সেও কিন্তু ক্রিটিক্যাল কেয়ারে করতে পারবে। পেডিয়াট্রিক মেডিসিনে কারো যদি এমডি করা থাকে সেও কিন্তু ক্রিটিক্যাল কেয়ারে ডিএম করতে পারবে। বোঝা গেছে? এবং তার সাথে রেসপিরেটরি মেডিসিনে কারো যদি এমডি করা থাকে সেও কিন্তু ক্রিটিক্যাল কেয়ারে ডিএম করতে পারবে। এবং এই ক্রিটিক্যাল কেয়ারে ডিএম করার টেন্ডেন্সি এখন কিন্তু অনেকটাই বেড়েছে। ক্রিটিক্যাল কেয়ারে ডিএম করা থাকলে একটা অপশন হচ্ছে বড় বড় হাসপাতালে বা কর্পোরেট হসপিটালে যেসব আইসিইউ গুলো রয়েছে সেই আইসিইউ গুলোর ইনচার্জ কিন্তু তুমি হতে পারবে, এবং সেক্ষেত্রে একটা ওয়ার্ক লাইফ ব্যালেন্সও থাকে এবং তার সাথে একটা ডিসেন্ট অ্যামাউন্ট অফ মানি কিন্তু আর্নিং হয়। এই জন্য কিন্তু ক্রিটিক্যাল কেয়ারের ডিমান্ড এখন বাড়ছে। ওকে, এবং এই কারণে তাহলে কি যদি ক্রিটিক্যাল কেয়ারে ডিএম করতে চাই, সে যদি এই সাবজেক্টগুলোতে এমডি পেলো না, ভালো র্যাঙ্ক হলো না, তাহলে কিন্তু একটা ভালো অপশন থাকে অ্যানাস্থেসিয়াতে এমডি করে কিন্তু ক্রিটিক্যাল কেয়ারে ডিএম করা যায়। এটা একটা খুব ভালো স্কোপ। না কাম টু দ্য অর্থোপেডিক। অর্থোপেডিকে কিন্তু এমএস করার পরে এমসিএইচ এর এখনো সেই রকম প্রচলনটা শুরু হয়নি, কারণ অর্থোপেডিকে এমএস করার পরেই খুব ভালো একটা প্র্যাকটিস চলে। হ্যাঁ, অর্থোপেডিকে এমএস করার পরে অনেক ফেলোশিপ অনেকে করে নেয়, বাট আমি ফেলোশিপের কথা বলছি না, এমসিএইচ ডিগ্রির কথা বলছি। কি কি সাবজেক্টে এমসিএইচ করা যেতে পারে? স্পোর্টস ইনজুরি, পেডিয়াট্রিক অর্থোপেডিক, জয়েন্ট রিপ্লেসমেন্ট এন্ড রিকনস্ট্রাকটিভ সার্জারি। হয়ে গেছে? নাও কাম টু দ্য রেসপিরেটরি মেডিসিন। রেসপিরেটরি মেডিসিনে এমডি করার পরে স্কোপ রয়েছে কার্ডিওলজিতে ডিএম করার। কার্ডিওলজিতে ডিএম আর কি করতে পারে? জেনারেল মেডিসিন থেকে যাওয়া যায় এবং তার সাথে পেডিয়াট্রিক মেডিসিন থেকে যাওয়া যায়, রেসপিরেটরি মেডিসিন থেকেও যাওয়া যায়। তাহলে কার্ডিওলজি তুমি যদি হতে চাও এই তিনটে সাবজেক্টে তোমাকে কিন্তু এমডি করতেই হবে। ক্রিটিক্যাল কেয়ারে করা যায়, এই জন্য রেসপিরেটরি মেডিসিনে কিন্তু এখন গুরুত্ব অনেকটাই বাড়ছে। এবং তার সাথে তুমি রেসপিরেটরি মেডিসিন অ্যাজ এ চেস্ট ফিজিশিয়ান কিন্তু আলাদা করে প্র্যাকটিস তুমি করতে পারো। এবং তার সাথে হচ্ছে ইনফেকশিয়াস ডিজিজ। ওকে, নাও কাম টু দ্য রেডিও ডায়াগনোসিস। সবাই যেটা এখন প্রেফার করে এমডি করবে কিসে? রেডিও ডায়াগনোসিস। এবং রেডিও ডায়াগনোসিসে এমডি করার পরে ডিএম করার অপশন রয়েছে ইন্টারভেনশন রেডিওলজি হিসেবে। ওকে, এটা খুব একটা ভালো এখন একটা সাবজেক্ট হচ্ছে। এবং তার সাথে কার্ডিওভাস্কুলার রেডিও ডায়াগনোসিস এবং তার সাথে নিউরো রেডিও ডায়াগনোসিস এগুলোতেও কিন্তু, বা নিউরো ইন্টারভেনশন, এখানে কিন্তু ডিএম করার বা সুপার স্পেশালিটি করার একটা অপশন থাকে। নাও কাম টু দ্য রেডিওথেরাপি। ক্যান্সার বিশেষজ্ঞ। রেডিওথেরাপি বা রেডিয়েশন অঙ্কোলজিতে এমডি করার পরে সে এজ এ রেডিওথেরাপিস্ট প্র্যাকটিস করতে পারে, ক্যান্সার স্পেশালিস্ট, বা তারপরেও তার হাতে অপশন রয়েছে ডিএম করার, সেটা হলো মেডিকেল অঙ্কোলজি। অর্থাৎ ক্যান্সারে তো দুটো ট্রিটমেন্ট আমরা জানি, একটা হচ্ছে প্রথমে রেডিয়েশন থেরাপি দেওয়া হবে এবং তারপরে কেমোথেরাপি দেওয়া হবে। তো রেডিওথেরাপিস্ট যারা হয়, যারা এমডি করছে, তারা মেনলি ওই রেডিয়েশন ব্যাপারটাকেই দেখেন। তার সাথে তারাও ডেফিনেটলি কেমোথেরাপিটাও দিয়ে থাকেন, বাট কেমোথেরাপির জন্য এখন কিন্তু যারা মেডিকেল অঙ্কোলজিতে ডিএম করছে তারাই কিন্তু এখন কেমোথেরাপিটা দেয়। এবং তাহলে সেই মেডিকেল অঙ্কোলজি আর কারা কারা করতে পারে? এখানে জেনারেল মেডিসিন এবং পেডিয়াট্রিক্স এর লোকও কিন্তু আবার এখানে মেডিকেল অঙ্কোলজিতে ডিএম করতে পারবে। তার মানে একটা জিনিস তোমরা বুঝতে পারছো, জেনারেল মেডিসিন বা পেডিয়াট্রিক্স তুমি যদি এমডি করো তাহলে তোমার হাতে কিন্তু অনেক স্কোপ রয়েছে, তুমি যে কোনো দিকে যেতে পারো। কিন্তু তুমি যদি অন্য সাবজেক্টে এমডি করে নাও বা এমএস করে নাও তাহলে কিন্তু সেই স্কোপটা অনেকটাই কম থাকছে। এই জিনিসটা তোমরা বুঝতে পারলে। জেনারেল সার্জারির কথা বাদ দিলাম, কারণ জেনারেল সার্জারি থেকে অনেক সাবজেক্টে এমসিএইচ করা যায়। নাও কাম টু দ্য পিএমআর। পিএমআর সাবজেক্টটা কিন্তু এখন ডিমান্ডিং সাবজেক্ট হচ্ছে, ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন।
অর্থাৎ অর্থোপেডিকেতে জেনারেলি কি হলো, আমার অপারেশন বা এই ব্যাপারটা হয়ে গেল, কিন্তু তারপরে তার যে ধরো কোনো অপারেশন হয়ে যাওয়ার পরে চার যে রিহ্যাবিলিটেশন বা ফিজিক্যাল এক্সারসাইজ, তার জন্য কিন্তু পিএমআর ডিপার্টমেন্ট রয়েছে, এবং তার সাথে ক্রনিক পেন, ক্রনিক লো ব্যাক পেন, হাঁটুর ব্যথা, এইসব নিয়ে কিন্তু পিএমআর এ কিন্তু এখন ডিমান্ড অনেক বাড়ছে, এবং তার সাথে অনেক সাবজেক্ট, অনেক কলেজে কিন্তু পিএমআর এর সাথে স্পোর্টস মেডিসিনটাও রয়ে গেছে। যেমন এসএসকেএম এ আলাদা যে স্পোর্টস ইনজুরি, সেটা কিন্তু পিএমআর এর আন্ডারেই রয়েছে, বুঝতে পেরেছো? এবং পিএমআর থেকেও কিন্তু পেন মেডিসিনে করা যায়, এবং এই পেন মেডিসিনের ডিমান্ডও কিন্তু এখন বাড়ছে, বোঝা গেছে? না কোনটাতে এমার্জেন্সি মেডিসিন এমডি করা যায়, জেরিয়াট্রিক মেডিসিন এমডি করা যায়, জেরিয়াট্রিক মেডিসিনের সিট অনেক কম, কিন্তু এটাও কিন্তু এখন ডিমান্ডিং ব্রাঞ্চ হচ্ছে। আর এই বাকি যেসব সাবজেক্টে এমডি করা যায় সেগুলো তো আমি আলোচনা করেছি। এই সাবজেক্টগুলোতে এমডি করার পর জেনারেলি ডিএম করার স্কোপ খুব একটা থাকে। হ্যাঁ, এমার্জেন্সি মেডিসিন এমডি করার পরে ক্রিটিক্যাল কেয়ারে ডিএম করা যেতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, এই যে বললাম, তাহলে কোন সাবজেক্টে এমডি করতে গেলে র্যাঙ্ক কত লাগে সেটা একবার আলোচনা করে নিই। তাহলে সবার প্রথমে হাইয়েস্ট র্যাঙ্কিং ওয়াইজ যদি আমরা দেখি, তাহলে সব থেকে টপে কোন সাবজেক্টটা রয়েছে, সব থেকে ভালো র্যাঙ্ক করলে তবেই ওটা পাওয়া যাবে। তোমরা হয়তো ভাবছো রেডিও ডায়াগনোসিস। আমি লাস্ট ডেটা যেটা দেবো, এবছর 2024-এ যে নিট পিজি হয়েছে, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলিং এর থার্ড রাউন্ডের উপর ভিত্তি করে আমি কিন্তু এটা আলোচনা করছি। তাহলে সেই থার্ড রাউন্ড কাউন্সিলিং অবধি আমরা দেখেছিলাম সব থেকে হাইয়েস্ট র্যাঙ্ক যেটা গেছে সেটা হচ্ছে ডার্মাটোলজি। কতর মধ্যে র্যাঙ্ক করলে তবে ডার্মাটোলজি পাওয়া গেছে, সেটা হলো 3K, অর্থাৎ 3000-এর মধ্যে। অর্থাৎ অল ইন্ডিয়াতে তোমার যদি 3000 র্যাঙ্ক থাকে, আমাদের স্টেট কোটাতে, তবেই তুমি ডার্মাটোলজি পাবে। আমি জেনারেল ক্যান্ডিডেটের কথা বলছি, কোনো রিজার্ভেশনের কথা আমি এই ক্ষেত্রে বলছি না, বুঝতে পেরেছো? তাহলে 3000-এর মধ্যে। নাও কাম টু দা রেডিও ডায়াগনোসিস। রেডিও ডায়াগনোসিসের লাস্ট সিট কিন্তু 3500, অর্থাৎ 3.5K এর মধ্যে কিন্তু রেডিও ডায়াগনোসিস শেষ হয়ে গেছে। অর্থাৎ রেডিও ডায়াগনোসিস পেতে গেলে তোমাকে 3500-এর মধ্যে, এবং ডার্মাটোলজি পেতে গেলে কিন্তু এবছর যে কাউন্সিলিং হচ্ছে 3000-এর মধ্যে তোমাকে অল ইন্ডিয়াতে র্যাঙ্ক করতে হবে অ্যাজ এ জেনারেল ক্যান্ডিডেট। নাও কাম টু দা জেনারেল মেডিসিন। জেনারেল মেডিসিনের ক্ষেত্রে যদি আমরা দেখি, এবছর লাস্ট যে র্যাঙ্কটা গেছে সেটা হলো 5000, 5K। ওকে, নাও কাম টু দা চেস্ট মেডিসিন। চেস্ট মেডিসিন অবধি যেটা গেছে, অবাক ব্যাপার, রেসপিরেটরি মেডিসিনে কিন্তু আগে গুরুত্ব ছিল না, বিশেষ করে ওই কোভিডের ঠিক আগের পোর্শনেও কিন্তু, কোভিডের ঠিক আগের সময়টাতে কিন্তু রেসপিরেটরি মেডিসিনে এতটা ডিমান্ড ছিল না। কোভিড আসার পরে রেসপিরেটরি মেডিসিনে কিন্তু গুরুত্বটা বেড়েছে, কারণ রেসপিরেটরি মেডিসিন এমডি করার পরে তোমাদের দুটো স্কোপ রয়েছে। কিরকম আমি একটা বলছি, ধরে নিলাম কোন একজন পেশেন্ট প্রথমে কার কাছে গেল, জেনারেল মেডিসিন এমডি ডাক্তারের কাছে গেল, লাংসের কোনো প্রবলেম, যদি কিউর হয়ে গেল ভালো, বা কোনো ক্ষেত্রে তাকে যদি রেফার করতে হয়, সে কার কাছে রেফার করবে, চেস্ট ফিজিশিয়ানের কাছে রেফার করবে। অর্থাৎ মেডিসিনের এমডি রেফার করছে চেস্ট ফিজিশিয়ানের কাছে। জেনারেলি চেস্ট ফিজিশিয়ান কিন্তু এমডি ডিগ্রি করে অ্যাজ এ সুপার স্পেশালিটি কিন্তু প্র্যাকটিস করতে পারছে, বুঝতে পেরেছো? ওই জন্য হচ্ছে রেসপিরেটরি মেডিসিনের গুরুত্বটা বাড়ছে। বা আবার এরকমও দেখলাম যে জেনারেল মেডিসিন এমডি করে রেসপিরেটরি মেডিসিন বা পালমোনারি মেডিসিনের লোক ডিএম করছে। আর তুমি যদি একেবারে রেসপিরেটরি মেডিসিন এমডি করে নাও, মানে তোমার অ্যাজ লাইক ডিএম এর মতো ডিগ্রিটাই হয়ে যাচ্ছে। ওকে, তাহলে রেসপিরেটরি মেডিসিনের জন্য লাস্ট র্যাঙ্ক কত গেছিল এবছর যদি আমরা দেখে নিই, 11.6K, অর্থাৎ 11,600-এর মধ্যে কিন্তু রেসপিরেটরি মেডিসিন শেষ হয়ে গেছিল। তারপরে আলোচনা করবো ট্রপিক্যাল মেডিসিন। খুবই কম সিট, ট্রপিক্যাল মেডিসিনও কিন্তু ভালো র্যাঙ্কে যাচ্ছে, সেটা লাস্ট বার গেছিল 12,000। নাও কাম টু দা পেডিয়াট্রিক্স। পেডিয়াট্রিক্সের আমার ক্ষেত্রে এক্সপিরিয়েন্স বলছি, পেডিয়াট্রিক্সের প্রায় আজ থেকে 8-10 বছর আগে একটা ভালো ডিমান্ড ছিল। পেডিয়াট্রিক্স, রেডিও ডায়াগনোসিস, এই দুটো কিন্তু একসাথে সবাই নিত। পেডিয়াট্রিক্সের ক্ষেত্রে যেটা বললাম সেটা হচ্ছে, আগেও কিন্তু পেডিয়াট্রিক্সের ডিমান্ড অনেকটাই ছিল, এখন কিন্তু পেডিয়াট্রিক্সের ডিমান্ডটা তুলনামূলকভাবে কমছে। অনেক কিছু হতে পারে, মেডিকেল লিগ্যাল ইস্যু হতে পারে, কারণ বাচ্চাদের হ্যান্ডেলিং করা বা বাচ্চাদের ট্রিটমেন্ট ক্ষেত্রে কোনো যদি গাফিলতি হয়, সেক্ষেত্রে মেডিকেল লিগ্যালের অনেক সমস্যা থাকে, তো সেই কারণেও হতে পারে। প্লাস আরেকটা হতে পারে, পেডিয়াট্রিক্সের পিজি লাইফ অ্যাকচুয়ালি অন্যান্য পিজি লাইফদের মতো কিন্তু অতটা সহজ হয় না, অনেক ডিউটি করতে হয়, তো সেক্ষেত্রে সেইটা ভেবে হয়তো এখন কেউ পেডিয়াট্রিক্স নিচ্ছে না মনে হচ্ছে আমার। পেডিয়াট্রিক্সের ক্ষেত্রে লাস্ট র্যাঙ্ক যেটা গেছিল সেটা হলো 14K, 14,000 অব্দি গেছিল, যেটা কিন্তু ভাবা যায়নি বা ভাবা যেত না। নাও কাম টু দা অর্থোপেডিক্স। অর্থোর ক্ষেত্রে তো একই জিনিস বলবো, অর্থোতে লাস্ট র্যাঙ্ক যেটা গেছিল এই বছর 15.7K। আগে কিন্তু অর্থোপেডিক, পেডিয়াট্রিক্স, ইভেন 2-3 বছর আগে অর্থোপেডিক 6,000-7,000-এর মধ্যে শেষ হয়ে যেত। এই বছর কিন্তু অর্থোর ডিমান্ড কমেছে, দুটো কারণের মধ্যে পারে, এক সার্জিক্যাল লাইন এবং তার সাথে অর্থোর পিজি লাইফের হেকটিক শিডিউল।
অর্থ এবং পেড এই দুটো হচ্ছে একটু পিজি লাইফে তাদের কিন্তু একটু হেক্টিক শিডিউল থাকে। দেখো পিজি লাইফে সবারই হেক্টিক শিডিউল থাকে, বাট এই দুটো সাবজেক্ট আমার মনে হয় তুলনামূলকভাবে একটু বেশি থাকে। এবং অর্থোপেডিকের আরেকটা কারণ হতে পারে, অর্থোপেডিক সার্জন কিন্তু এখন মানে চারদিকে কিন্তু দেখবে আগে যতটা ডিমান্ড ছিল ততটা ডিমান্ড কিন্তু নেই, এখন কিন্তু স্যাচুরেটেড হয়ে যাচ্ছে। তো সেটা একটা কারণ হতে পারে যে এত লাস্ট র্যাঙ্ক অবধি মানে এত দূর র্যাঙ্ক অবধি এবছর অর্থোপেডিক গেছিল। নাও এরপর আলোচনা করবো হচ্ছে জেনারেল সার্জারি। জেনারেল সার্জারি এবছর লাস্ট যে র্যাঙ্ক গেছিল সেটা হলো 15K। ওকে ঠিক আছে, জেনারেল সার্জারি বেসিক্যালি এরকম র্যাঙ্কই যায়। এরপর আলোচনা করবো এমার্জেন্সি মেডিসিন, খুব কম সিট আছে তবুও সেটা গেছিল 15K মতো। এরপর আলোচনা করবো গাইনি অবস্টেট্রিক্স অ্যান্ড গাইনোকোলজি, র্যাঙ্ক গেছিল 16K। অর্থাৎ জেনারেল সার্জারি, ওবিজি, অর্থ এগুলো কিন্তু অলমোস্ট সেম র্যাঙ্কের মধ্যেই গেছিল অলমোস্ট। সাইকিয়াট্রি 17K, সাইকিয়াট্রি কোথায় ছিল এখানে? আমার মনে হয় এটা বলা হয়নি। সাইকিয়াট্রিতে এমডি করার পরে কিসে স্কোপ রয়েছে? ফরেনসিক সাইকিয়াট্রিতে ডিএম করা যায়, অ্যাডোলেসেন্ট সাইকিয়াট্রিতে ডিএম করা যায় এবং অ্যাডিকশন সাইকিয়াট্রিতে ডিএম করা যায়। এবং এই সাইকিয়াট্রির ডিমান্ড কিন্তু বাড়ছে। আগে কিন্তু অনেক দূরের র্যাঙ্কে সাইকিয়াট্রি যেত, কারণ এখন কিন্তু সাইকিয়াট্রিক ডক্টরের সংখ্যাও কম আছে এবং তার সাথে সাইকিয়াট্রিক পেশেন্টের সংখ্যা অনেক বাড়ছে। এই জন্য সাইকিয়াট্রিক ডিমান্ড বাড়ছে এবং আমার মনে হয় এটা আগামী বছর আরো কম র্যাঙ্কে যাবে, 13-14 হাজার অবধিও চলে যাবে সাইকিয়াট্রি, দেখে নেবে তোমরা। না কম্পিউটার। এরপর আমরা আলোচনা করবো আয়ের ক্ষেত্রে লাস্ট র্যাঙ্ক গেছিল 22K এবং ইএনটির ক্ষেত্রে গেছিল 24K। অর্থাৎ 20,000-এর পরে কিন্তু আইএনটি শুরু হচ্ছে, বুঝতে পেরেছো? অ্যানাস্থেসিয়া 28K, পরের বছর এটা আরো কমবে, এটা 20-র মধ্যেও ঢুকে যেতে পারে, এটা আমার মনে হচ্ছে। এবং তারপরে আসি প্যাথোলজিতে 56K। তাহলে প্যাথোলজি বাদ দিয়ে ওপরে যে সাবজেক্টগুলো রয়েছে, এই সাবজেক্টগুলোতে যেগুলো আমি আর আলাদা করে মেনশন করলাম না, এই সাবজেক্টগুলোতে 1 লাখের বেশি যদি র্যাঙ্ক থাকে তাহলে কিন্তু এমডি করা যায়। এখন প্রশ্ন হচ্ছে এই সাবজেক্টগুলো কিন্তু আগে এত দূর অবধি র্যাঙ্কে যেত না। এর একটা কারণ হতে পারে আমাদের স্টেটে, কারণ লাস্ট প্রায় 5 বছর হয়ে গেল এই সাবজেক্টগুলোতে কিন্তু আর কোনো রিক্রুটমেন্ট হয়নি। এবারে দেখো অ্যানাটমি, ফিজিওলজি বা বায়োকেমিস্ট্রি এমডি করার পরে, বায়োকেমিস্ট্রি তবুও অপশন রয়েছে, বা ফার্মা মাইক্রোতে এমডি করার পরে ডেফিনেটলি একটা স্কোপ তাদের রয়েছে, সেটা হচ্ছে মেডিকেল এডুকেশন সার্ভিসে তারা জয়েন করবে এবং তারপরে তারা তাদের যে টিচিং ফিল্ড অ্যাসিস্ট্যান্ট, অ্যাসোসিয়েট বা প্রফেসর তারা হতে পারবে। কিন্তু যেহেতু এই রিক্রুটমেন্টটাই বন্ধ হয়ে গেছে, তাহলে এইগুলোতে এমডি করার তার এখন কোনো অপশন থাকছে না। বাকিগুলোতে এমডি করলে তাদের যদি রিক্রুটমেন্ট নাও হয় সে একটা প্র্যাকটিস করতে পারবে, কিন্তু এই সাবজেক্টগুলোতে তো সেই হিসেবে প্র্যাকটিস সে করতে পারবে না। হ্যাঁ, জেনারেল ফিজিশিয়ান হিসেবে হয়তো প্র্যাকটিস করতে পারে, কিন্তু অ্যাজ এ স্পেশালিস্ট তো প্র্যাকটিস করতে পারবে না। তো এই কারণেই হচ্ছে এই সাবজেক্টগুলো কিন্তু এখন অনেক দূরের র্যাঙ্কে যাচ্ছে। বাট এগুলোতে যদি আবার রিক্রুটমেন্ট শুরু হয়ে যায় তখন দেখবে আবার ভালো ভালো র্যাঙ্কগুলো কিন্তু অনেকে এগুলো নিতে থাকবে। ব্যাপারটা বোঝা গেছে? আই থিঙ্ক পুরো তোমাদের একটা কমপ্লিট গাইডলাইন দিয়ে দিলাম। এরপরে আমার যে ভিডিও সিরিজগুলো আসবে, আমি প্রত্যেকটা সাবজেক্টে যারা স্পেশালিস্ট ডক্টর থাকবে, সে এসআর হোক, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হোক বা পিজিটি হোক, তাদেরকে নিয়ে কিন্তু আমি এর পরের ভিডিওগুলো শুরু করবো। ওকে, কিছু প্রশ্ন থাকলে তোমরা করতে পারো। ওকে, চলো, থ্যাংক ইউ।